আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন, ওয়ালমার্ট সহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো। শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প। 2024 লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছেন মোদি, অভিযোগ রাহুল গান্ধীর। লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। একাধিক সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছে, মার্কিন ক্রেতারা ইমেইল ও চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্কারোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে। ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার 40 থেকে 50% কমে যেতে পারে। ফলে ভারতের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। ওয়েলস্পাম লিভিং, গোকাল দাস এক্সপোর্টস, ইন্ডোকাউন্ট ও টাইডেন্ডের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির 40 থেকে 70%ই যুক্তরাষ্ট্র ভিত্তিক। এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানির বাজার। 2024 থেকে 25 অর্থ বছরে মোট 36.61 বিলিয়ন ডলারের রপ্তানির 28%ই গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা এই শুল্ক বাস্তবায়ন হলে ভারতের অর্থনীতিকে বড় বিপর্যয়ে পড়তে হতে পারে। এদিকে শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। এনডিটিভি বলছে, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। তার প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ অর্থাৎ 50% শুল্ক আরোপের পর তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সংস্থা ANI জানতে চায়, নতুন শুল্কের পরও ভারতের সঙ্গে তিনি আলোচনার আশা করছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না। কৃষি ও দুগ্ধ খাতের মতো সংবেদনশীল খাতগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করলে ভারতের কোটি কোটি গ্রামীণ মানুষের জীবিকায় আঘাত আসতে পারে। এই অচল অবস্থা দুদেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলল। এদিকে ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরুর এক সমাবেশে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সংবিধানের ওপর সরাসরি হামলা চালিয়েছে। রাহুল বলেন, আগের নির্বাচনে আমরা সংবিধান রক্ষা করেছিলাম, যা নাগরিকদের এক ভোটের অধিকার দিয়েছে, কিন্তু গত লোকসভা ভোটে বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এই অধিকারে আক্রমণ করেছে। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। সাধারণ নির্বাচনে আমাদের জোট জিতেছিল, কিন্তু 4 মাস পর মহারাষ্ট্রে বিজেপি জয়ী হয়। এই বিস্ময়কর ফলাফলের তদন্ত করে আমরা দেখতে পাই, ওই নির্বাচনে 1 কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন। যেখানে এই নতুন ভোটারদের উপস্থিতি ছিল, সেখানেই বিজেপি জয় পেয়েছে। তিনি আরও বলেন, গতকালের সংবাদ সম্মেলনে আমরা শতভাগ প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন ও বিজেপি ভোট চুরি করেছে। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, গত বছরের লোকসভা ভোটে কর্ণাটকের একটি আসন থেকে 1 লাখেরও বেশি ভোট চুরি হয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতার দাবি খণ্ডন করে নির্বাচন কমিশন তাকে শপথপত্রে সই করতে বা জাতির কাছে ক্ষমা চাইতে বলে। এদিকে লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ড্রোনটি পাকিস্তানি আকাশ সীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নজরদারি ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। ড্রোনটি বর্তমানে গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে। এপ্রিল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। ওই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গাজা দখলের যে পরিকল্পনা প্রস্তাব করেছে তা মন্ত্রিসভায় পাশ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর দেয়া হামাসকে পরাজিত করার রূপরেখা অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভা। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে অবস্থানরত বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা দেবে ইসরায়েল। পাশাপাশি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইসরায়েল যেসব শর্ত দেবে তার মধ্যে 5টি মূলনীতির প্রতি সমর্থন জানিয়েছে মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। এই 5টি মূলনীতি হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, জিম্মি অবস্থায় থাকা বাকি 50 জনকে মুক্ত করা, যাদের মধ্যে আনুমানিক 20 জন জীবিত রয়েছেন, গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা, গাজা উপত্যকায় ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিবর্তে একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসনভার তুলে দেয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মন্ত্রীদের বেশিরভাগই সিদ্ধান্ত নিয়েছেন নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থিত বিকল্প পরিকল্পনা হামাসের পরাজয় বা জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করবে না। গাজা সিটি হলো 25% ভূখণ্ডের অংশ যা IDF এখনো জয় করতে পারেনি। এর মধ্যে রয়েছে গাজার বেশ কয়েকটি শরণার্থী শিবিরও। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বৃহস্পতিবার এক বক্তব্যে আলবানিজ বলেন, এটি অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন নেই। তিনি আরও জানান, তার সরকার অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করে তখন অস্ট্রেলিয়ার ওপরও আন্তর্জাতিকভাবে চাপ বাড়তে থাকে। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও জুড়ে থাকবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা, গাজায় হামাসের নিয়ন্ত্রণ শেষ হওয়া এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার। সরকারি সূত্র জানায়, এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বিশ্বের ইতোমধ্যে 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে কেবল চীন, রাশিয়া এই স্বীকৃতি দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য স্বীকৃতি দিলে একমাত্র যুক্তরাষ্ট্রই বাকি থাকবে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।